শীতের দুপুরে ঘুম তেমন হয় না, তবুও ২-২.৫ ঘন্টা সময় কম্বল মুড়ি দিয়ে নিজের খাটে চুপ করে শুয়ে থাকতে হয় সুকুমার বাবুকে। জীবনের ৩৬টা বছর ছোটাছুটি করে কাটানোর পর যখন অবসর নিলেন, তখন মনে হয়েছিল এবার একটু আয়াস করে বাকি জীবনটা কাটাবেন। প্রথম প্রথম মন্দ লাগতো না। খবরের কাগজের পাতায় চোখ রেখে বা ২ চায়ের পাট মেটাতে মেটাতে কেটে যেত সকালের কিছুটা সময়। তারপর থলি হাতে চলে যেতেন বাজারে। পছন্দ মতো বাজার করে যখন বাড়ি ফিরতেন, তখন একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করতেন। এরপর ব্রেকফাস্ট করে পড়ার ঘরে অপেক্ষা করতেন ছাত্র ছাত্রীদের জন্যে। নয় নয় করেও ১৫ জন স্টুডেন্টকে পড়াতেই হতো। এরা তাদের প্রিয় স্যারের কাছে কিছুটা জুলুম করেই আসতো ভালো করে অঙ্কটা শেখার আশায়। বেশ কয়েক বছর এইভাবেই চলছিল, কিন্তু বাদ সাধল শরীরটা। বছর তিনেক আগে বাজার করতে গিয়ে বাজারের মধ্যেই জ্ঞান হারালেন সুকুমার। ডাক্তারের নির্দেশ মতো পরীক্ষা নিরীক্ষা করাতেই ধরা পড়ল হার্টের বিশেষ সমস্যাটা। তারপর থেকেই ডাক্তারের নির্দেশ মতো একটা রুটিন মাফিক জীবন কাটাতে হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার চক্রবর্তীকে। অনেক দিনের মতো আজও বিছানায় শুয়ে শুয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন সুকুমার। কখন ঘন্টার কাঁটাটা ৪টের ঘর ছোবে, তার অপেক্ষায় মিনিট সেকেন্ড পল গুনছিলেন। অ্যালার্ম বাজতেই সামনে এসে দাঁড়ালেন প্রতিভা। হাতে সুকুমারবাবুর বাইরে বেরোনোর উপযুক্ত শীতের জামাকাপড়। সারাদিনের মধ্যে এই সময় ২ ঘন্টার জন্য সুকুমার নিজের মতো করে কাটাতে পারেন। যদিও সকালে মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে আধ ঘন্টার জন্য বের হন, কিন্তু তখন ওনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে প্রতিভাও সঙ্গে থাকেন। একা বেরোতে না পারলে নিজেকে বড় দুর্বল মনে হয়, কিন্তু সেটা স্ত্রী, ছেলে, এমনকি পুত্রবধূ সেটাও বোঝে না। সোয়েটার পরে মাফলার জড়িয়ে রেডি হতেই শ্বেতা ছানার প্লেট নিয়ে হাজির হলো। সেটুকু মুখে দিয়ে বেরিয়ে পড়লেন। এটা নিত্যদিনের রুটিন। মিনিট ২ হাঁটলেই দেখা হয়ে যায় গগন মিত্তির সঙ্গে। নিজের বাড়ির গেটে দাঁড়িয়ে উনি রোজই অপেক্ষা করেন সুকুমারের জন্য। সুকুমার এসে গেলেই দুজনে হাঁটতে শুরু করেন গন্তব্যের উদ্দেশ্যে। মফস্বল এরিয়া, তাই ফাঁকা জায়গা এখনো কিছু আছে। স্টেশনের কাছাকাছি বিশাল বড় খেলার মাঠের দক্ষিণের শেষ প্রান্তে বেশ কিছু বড় বড় গাছের তলায় বছর ৪০ আগে কয়েকটা কংক্রিটের বেদি তৈরি হয়েছিল কিছু যুবকের উদ্যোগে। সেখানেই বয়স্ক মানুষেরা ২-৩ দলে ভাগ হয়ে বসে বিকেলটা কাটিয়ে দেন। ওখানেই বসেন সুকুমারেরা কজন। জায়গাটা বেশ নিরিবিলি। এখন এখানে নিয়মিত খেলাধুলাও হয় কম। কিছু আদিবাসী ছেলে মাঠের একদিকে ফুটবল খেলে। গাছপালা ঘেরা বাকি বিশাল মাঠটায় যে যার মতো একটু হাঁটাচলা বা ছোটাছুটি করে। গাছের ফাঁক দিয়ে দেখা যায় স্টেশনের চত্বরটা, দেখা যায় রেল যাত্রীদের আনাগোনা। মোটা গুড়িওয়ালা অশুদ্ধ গাছটার তলায় বসে হাঁপ ছাড়লেন সুকুমার। ১৫ মিনিট হেঁটেই এখন হাঁপিয়ে যান, অথচ বছর ৪ আগে দিব্যি সাইক্লিং করে ২ কিলোমিটার রাস্তা চলে যেতেন। গগন মিত্তির বললেন, বুঝলে চক্রবর্তী, এবার বেশ টের পাচ্ছি বয়সের থাবা কাকে বলে। শারীরিক শক্তি ক্রমশ অনেকটাই কমে আসছে। লম্বা একটা শ্বাস ফেললেন সুকুমার। বয়সের থেকেও বড় অন্তরায় হচ্ছে রোগ ব্যাধি। চৌধুরী কর্তাকেই দেখো না, আমাদের দুজনেরই ৬৯ আর ওনার ৭৫, অথচ উনি আমাদের থেকে কতটা স্টেডি ভাবো। আরে তুমি কার সঙ্গে কাদের তুলনা করছো? নিয়মিত চেক আপ তো আছেই, তারপর রয়েছে সিলভার টনিক। ওটা যে বড় টনিক। পয়সার গদিতে বসে আছেন, নিজে ওকালতি করে জীবনে অনেক কামিয়েছেন। তারপর ছেলেরা সব এক এক দিকপাল। এক ছেলে আমেরিকায়, এক ছেলে দিল্লিতে, আর ছোট ছেলে তো কলকাতার নামকরা ডাক্তার। এদিকে আমাদের অবস্থা ভাবো।
সংসারের জোয়াল টানতে টানতেই বার্ধক্য এসে গেছে। হ্যাঁ, এর জন্যে আমাদের অপরিণাম দর্শিতাও কিছুটা দায়ী। মা নাতির মুখ দেখতে চান বলে ৩ মেয়ের জন্মের পরও আবার ছেলের কথা ভাবলাম। শেষ পর্যন্ত সৌভিক হলো, তাই মায়ের মুখে হাসি ফুটল। কিন্তু সেবারও যদি মেয়ে হতো, কি করতাম? ৩ মেয়ের বিয়ে দিতেই তো সঞ্চয় শেষ। এ ব্যাপারে এখনকার ছেলে মেয়েদের চিন্তাধারাকে আমি স্যালুট জানাই। ছেলেই হোক বা মেয়েই হোক, যা হবে একটা। গগন বললেন, এই বিষয়ে আমিও ওদের সমর্থন করি। রমেন দত্ত, স্বপন মুখার্জি, বাসব রায় ৩ জন একসঙ্গে হাজির হলেন হাঁকডাক করতে করতে। আনোয়ারও পায়ে পায়ে এসে দাঁড়ালেন। রমেন গলা নিচু করে বললেন, ভিআইপি ২ জন এখনো আসেনি বুঝি? বাসব বললেন, আরে তারা তো আমাদের মতো করে রাস্তায় বের হবে না, শুটেড বুটেড হয়ে তবে বের হবে, সময় তো লাগবেই। আলোচনাটা যাদের নিয়ে হচ্ছে সেই ২ জন হলেন অ্যাডভোকেট বিকাশ চৌধুরী ও এক্স আইপিএস দীনেশ বসু। বিকাশ চৌধুরী ৬৮ বছর বয়স পর্যন্ত নিয়মিত প্র্যাকটিস করেছেন হাইকোর্টে। তারপর বছর ৭ আগে ডাক্তারের পরামর্শে কাজ থেকে পুরোপুরি অবসর নিয়েছেন। অবসর নিয়ে বছর ২ আমেরিকায় বড় ছেলের কাছে ছিলেন। তারপর কিছুদিন দিল্লি, কিছুদিন কলকাতা করে কাটিয়েছেন। এর ফাঁকে ফাঁকে গিন্নিকে নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। এখন কিছুদিন ধরে প্রাতঃ ভ্রমণের সঙ্গে সঙ্গে সান্ধ্যকালীন বায়ু সেবনেও আগ্রহী হয়েছেন। তবে আগে সুকুমারদের মতো ছাপোষাদের সঙ্গে একই আসরে বসতেন না। উনি দীনেশ বসু আর প্রফেসর রঞ্জন চ্যাটার্জি বসতেন পাশের বেদিতে। ওনাদের গল্প কানে আসত সুকুমারদের, বিদেশের অভিজ্ঞতার কথা। নানা রকম উচ্চ পর্যায়ের আলোচনায় ওরা যখন ব্যস্ত থাকতেন, তখন সুকুমার, গগন, রমেন, স্বপন, আনোয়ার ও বাসবের মতো অবসরপ্রাপ্ত সাধারণ চাকুরেরা দ্রব্যমূল্য বৃদ্ধি, অসুখ বিসুখ কিংবা ছেলেমেয়েদের নিয়ে আলোচনা করতেন। গত অক্টোবরে প্রফেসর রঞ্জন চ্যাটার্জির আকস্মিক মৃত্যুর পর হঠাৎই ভেদাভেদ ভুলে সুকুমারদের দলে নাম লেখালেন বিকাশ চৌধুরী আর দীনেশ বসু। প্রথম প্রথম অস্বস্তি বোধ করতেন রমেনের মতো প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বা আনোয়ারের মতো কেরানিরা। অ্যাডভোকেট বিকাশ চৌধুরী বা দীনেশ বসুকে মোটেই মানায় না ওদের পাশে। তবু মেনে নিতে হতো ভদ্রতার খাতিরে। চিরদিনের অভ্যাস মতো দামি উলেন কোট, দামি ট্রাউজার, হ্যাট পরে বিকাশ চৌধুরী ও দীনেশ বসু সামনে এসে দাঁড়াতেই নিজের পোশাকের দিকে তাকালেন সুকুমার। শার্টের ওপর পুরনো সাধারণ মানের সোয়েটার আর গলা দিয়ে জড়ানো গিন্নির হাতের বোনা মাফলার। প্রাতঃভ্রমণ বা সান্ধ্য ভ্রমণের সময় এর থেকে ভালো কিছু পরতে চান না সুকুমার। বাইরে কোথাও গেলে কিংবা বিশেষ অনুষ্ঠানে গেলে বাধ্য হয়েই ভালো পোশাক পরতে হয়। আরও যারা বসে আছেন তাদের অবস্থাও অথৈবচ। বিকাশ চৌধুরীর এই বয়সেও লাবণ্যময় চেহারা। তার দিকে তাকিয়ে নিজের মনে মনেই উপমাটা করলেন সুকুমার, বক মধ্যে হংস যথা। বেড়াতে এসেও নিজের মনের কষ্টটা লুকোতে পারছেন না সুকুমার। ওর মুখের দিকে তাকিয়ে অ্যাডভোকেট চৌধুরী বললেন, কি ব্যাপার চক্রবর্তী, কোনো সমস্যা হয়েছে নাকি? আজকে কেমন মনমরা লাগছে তোমাকে? সুকুমার তাড়াতাড়ি বলে উঠলেন, না না, তেমন কিছু হয়নি, একটু মাথাটা ভার ভার লাগছে। দীনেশ বসু বললেন, একটু ডাক্তার দেখিয়ে নেবেন, কি থেকে কি হয় বলা তো যায় না। গল্পে সবাই মশগুল হয়ে পড়লেও সুকুমার চুপচাপই রইলেন। আজকে স্ত্রী, ছেলে, বৌমা সকলের আচরণ দেখে স্তম্ভিত হয়ে গেছেন। জন্মদিনে বিশেষ ঘটা কোনো দিনই অবশ্য হয় না, কিন্তু একটু পায়েস আর তার পছন্দের বেশ কয়েকটা রান্না এটুকু করে প্রতিভা অন্যবার। অবশ্য এতে ছেলে সৌভিকের উৎসাহটাই থাকে বেশি, কিন্তু এবার দিনটাই বেমালুম ভুলে গেল।
দুপুরে খেতে বসে মাছের ঝোল আর ভাত দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তবু নিজেকে কন্ট্রোল করে চুপচাপ খেয়ে উঠে পড়েছেন। বিকেলে আসার সময় ছানার প্লেটটা ধরে দিয়ে কর্তব্য সেরেছে বৌমা শ্বেতা। সুকুমার মনে মনে ঠিক করেই নিয়েছেন জন্মদিনের কথাটা আজ আর কাউকে মনে পড়াবেন না। এই বৈকালিক আড্ডায় এতদিন কেউ কারোর জন্মদিনের কথা জানতেন না। সূত্রপাত করলেন বিকাশ চৌধুরী। তার জন্মদিন উপলক্ষে তারই অর্ডারে এখানকার সবচেয়ে বড় ক্যাটারিং এজেন্সি থেকে দুটো ছেলে কেক, ফিশ ফিঙ্গার আর উৎকৃষ্ট সন্দেশ নিয়ে এসেছিল। সবাইকে সার্ভ করে দিয়ে তবে তারা গিয়েছিল। মাসখানেক পর নিজের জন্মদিনে দীনেশবাবুও কেক আর মিষ্টি খাইয়েছিলেন সকলকে। এই দুজনের দেখাদেখি স্বপন মুখার্জি গাছের দোকান থেকে ভেজিটেবল চপ আর মিষ্টি এনে খাইয়েছিলেন জন্মদিনে। যদিও বাড়ি গিয়ে এসব গল্প করেছেন সুকুমার, তবুও নিজের জন্মদিনের কথা ফলাও করে বলার ইচ্ছা সুকুমারের ছিল না। কিন্তু বাড়ির তিনটে মানুষই যে দিনটা ভুলে যাবে এটা আশা করেননি। সৌভিক আইটি সেক্টরে চাকরিটা পাওয়ার বছর 2 পরই ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল প্রতিভা। বিয়েটা অবশ্য ভালোই হয়েছে। শ্বেতা মেয়ে হিসেবে বেশ ভালো। হ্যাঁ, নিজের 3 মেয়ের মতো মেয়েই ভাবেন ওকে সুকুমার। পড়াশোনায় তুখোড় ছিল না মেয়েটা, তাই গ্র্যাজুয়েশন করার পরেই ওকে পাত্রস্থ করতে চেয়েছিল ওর মা বাবা। তবে দেখতে বেশ ভালো আর ব্যবহারও নম্র। নিজের মেয়েরা তো সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাবা মায়ের খোঁজ নেওয়ার সময়ও তেমন পায় না। সেই অভাব অনেকটাই পূরণ করে শ্বেতা। ওর কাছে প্রত্যাশাটা যেন একটু বেশিই বেড়ে গেছে সুকুমারের। 6 মাস আগে নাতির মুখ দেখেছেন সুকুমার। দামাল ছেলেটাকে নিয়ে এখন বেশি ব্যস্ত থাকতে হয় শ্বেতাকে। সবই ঠিক আছে, তা বলে যে মেয়ে গত 2টো জন্মদিনকে অতটা গুরুত্ব দিল সেও আজ তারিখটা ভুলে গেল। সূর্য ডুবে গেছে একটু আগেই, আর 10 মিনিটের মধ্যেই সবাই উঠে পড়বে। গ্রীষ্মকালে অনেকক্ষণ বাইরে থাকা যায়, কিন্তু এই ঠান্ডায় সন্ধ্যের পর এই বয়সে কেউই বেশিক্ষণ থাকতে চায় না। হঠাৎ সুকুমারের মনে একটা চিন্তা খেলে গেল। এখনও তো উনি নিজে হাঁটাচলা করছেন, এখনই যদি এতটা অনাদর শুরু হয় তাহলে ভবিষ্যতে কি হবে? না, আর ভাবতে ভালো লাগছে না। মনে মনে ঠিক করলেন আজ বাড়ি গিয়ে চাটা খাবেন না, বলবেন খেতে ইচ্ছে করছে না। একটা স্কুটি গাছতলার দিকে এগিয়ে আসছে দেখে সবাই তাকালো। গগন মিত্তির বললেন, সুকুমার, তোমার ছেলে সৌভিক না? রমেন বললেন, হ্যাঁ, সঙ্গে তোমার বৌমাও রয়েছে। অবাক হয়ে তাকালেন সুকুমার। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু ও তো অফিস থেকে ফেরে 8টায়। সৌভিকের স্কুটির ব্যাক সিট থেকে নেমে সামনে এসে দাঁড়ালো শ্বেতা। সবাইকার উদ্দেশ্যে হাত জোর করে বলল, আমি সব কাকু জেঠুদের বলছি, আপনারা দয়া করে আজ আর 15 মিনিট সময় বেশি থেকে যান এখানে। সৌভিক বলল, ওর কোনো দোষ নেই, ও সব গুছিয়ে আমার জন্য আধ ঘন্টা অপেক্ষা করেছে। আসলে আমি যে ট্রেনে আসবো ভেবেছিলাম সেটা মিস করেছি। সৌভিকের 2 হাতে ধরা 2টো শপিং ব্যাগের দিকে তাকিয়ে সুকুমার বললেন, তুই এসব ব্যাগপত্র নিয়ে যাচ্ছিস কোথায়? সৌভিক হাসতে হাসতে বলল, যাচ্ছি কোথায়, এখানেই তো এলাম। সুকুমার আর কোনো প্রশ্ন করার আগেই শ্বেতা ওর ভ্যানিটি ব্যাগ থেকে একসঙ্গে বাঁধা 3টে হলুদ গোলাপ সুকুমারের দিকে এগিয়ে ধরল। হ্যাপি বার্থডে বাবা। ঘটনার আকস্মিকতায় কিছুটা চমকে গেল, মুহূর্তে ভালো লাগায় ভরে উঠেছে সুকুমারের হৃদয়। বুকের ভেতর যেন দামামা বাজছে। তাড়াতাড়ি উঠে সে তার মাথায় হাত বোলালেন, তোমাদের মনে ছিল আমার জন্মদিনের কথা? তোমার জন্মদিনের জন্যে এবার মেনুটা ঠিক করেছি 5 দিন আগে। মা আর আমি দুপুরে আজ শুইনি। যাক, এসব কথা পরে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের সকলকে এখন খাওয়াবো। ব্যাগ থেকে প্লেট, বাটি, চামচগুলো ততক্ষণে বার করে ফেলেছে সৌভিক।
শ্বেতা এস্ত হাতে প্লেটে বাটিতে খাবার তুলতে লাগলো। গগন মিত্তির বললেন, আজকের শান্ত ভোজের মেনু কি সেটা বলো বৌমা। প্লেটের উপর পায়েসের বাটিগুলো বসাতে বসাতে শ্বেতা বলল, বেশি কিছু নয়, আমার হাতের তৈরি মাছের চপ, নলেন গুড়ের পায়েস আর মায়ের হাতের তৈরি চন্দ্রপুলি। আনন্দে লাফিয়ে উঠলেন বিকাশ চৌধুরী। ওয়াও, বাড়ির তৈরি মাছের চপ, চন্দ্রপুলি! কতদিন যে এসব খাইনি তার ঠিক নেই। দীনেশ বসু বললেন, আর নলেন গুড়ের পায়েস, সে তো অমৃত। স্ত্রী আর বৌমার ডায়েটিংয়ের চোটে এসব রান্না এখন আর আমার বাড়িতে হয় না। শ্বেতা আর সৌভিক সামনে দাঁড়িয়ে যত্ন করে খাওয়াচ্ছে সকলকে। যদিও বাড়ি থেকে তৈরি করে আনা খাবার দাবার, তবুও গাছতলায় বসে খেতে খেতে একটা পিকনিক করার আনন্দ অনুভব করছেন সবাই। দীনেশ চৌধুরীকে আজ অন্যরূপে দেখছেন সবাই। গাম্ভীর্যের খোলস থেকে বেরিয়ে এসে শিশুসুলভ আচরণ করছেন আজ। দুখানা মাছের চপ খেয়ে নিয়ে শ্বেতাকে বললেন, তোমার ভাণ্ডারে কি চপ উদ্ধৃত রয়েছে মা? থাকলে এই বুড়ো ছেলেটাকে আর একটা দিতে পারো, বড় ভালো হয়েছে খেতে। শ্বেতা ওনার প্লেটে আর একটা চপ দিয়ে বলল, মা কয়েকটা বেশি দিলেন, আপনারা চাইলে নিতে পারেন কেউ, তবে আপনাদের এতটা ভালো লাগবে আমি কল্পনাও করিনি। দীনেশ বসু বললেন, আমাকে বরং তোমার হাতের ওই নলেন গুড়ের পায়েস থাকলে একটু দিতে পারো, ওটা দারুণ হয়েছে, সত্যি অমৃততুল্য। হাসি হাসি মুখে পায়েসের পাত্র নিয়ে এগিয়ে গেল শ্বেতা। দীনেশ চৌধুরী বাঁ হাতের তালুতে চোখের জল মুছে বললেন, ভালো তো হতেই হবে, স্নেহময় হাতের স্পর্শ আছে যে এতে। জানো মা, আমাদের সংসারে প্রাচুর্য আছে, কিন্তু এই ছোঁয়ার বড্ড অভাব। লোকে আমায় একজন সফল পিতা বলে, সেই রকম একটা ধারণা যে আমারও ছিল না তা নয়, তবে আজ বুঝতে পারছি সেটা কত বড় ভুল। সফল পিতা আসলে সুকুমারের মতো মানুষেরা। ওর ভাগ্য দেখে আজ আমার হিংসা হচ্ছে। তবে শ্বেতা মা, তোমার হাতের চপ কিন্তু আরও একদিন খাওয়ার ইচ্ছা রইল। সৌভিক বলল, এবার হোলির দিন আপনাদের সকলের আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল। কথাটা শুনে বয়স ভুলে সবাই একসাথে হৈ হৈ করে উঠলেন। প্রচণ্ড একটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে রইল সুকুমার চক্রবর্তীর মনটা। আজকের এই চরম প্রাপ্তির জন্য ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানালেন তিনি। পুত্র ও পুত্রবধূর গর্বে ফুলে উঠেছে সুকুমারের বুক। জীবনে এত আনন্দ বোধ হয় এর আগে কখনো পাননি তিনি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।